আজকে সকালের খবরের কাগজটা পড়েছিস আকাশ? না, পড়া হয়নি। কেন, কি লিখেছে? কেতুগ্রাম বলে একটা জায়গায় নাকি ভয়ঙ্কর কলেরা ছড়িয়ে পড়েছে। সরকার তো মহামারীর আশঙ্কা করছে। সে কি রে, মহামারী? তাহলে তো অনেক মানুষের জীবন নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, সেটাই তো ভয়ের। খবরে এটাও লিখেছে অনেক লোক নাকি ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছে। দিন দিন কেতুগ্রাম জনবসতিহীন হয়ে পড়ছে। তোদের মুখে কেতুগ্রামের এই খবর শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে আকাশ। একটা ঘটনার কথা মনে পড়ছে। কি ঘটনা বলুন জেঠু? সে এক ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা। বলে না বলুন জেঠু, সেই ঘটনার কথা আমাদের বলো না। তাহলে শোন, তখন আমি কয়েকদিনের ছুটি কাটাতে পাহাড়পুর বলে একটা ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে ছিল আমার পোস্ট অফিসেরই এক পিয়ন, যতীন। তা কিছুদিন পাহাড়পুরে কাটানোর পর হঠাৎ সকালবেলা আমার নামে একটা চিঠি এলো আমাদের পাহাড়পুর গেস্ট হাউসে। চিঠি? কিসের চিঠি বরুণ জেঠু? চিঠিটা আমার নামে এলেও চিঠিটা লেখা হয়েছিল যতীনের জন্যই। যতীন বাবুর জন্য লেখা চিঠি তোমার নামে এলো কেন বরুণ জেঠু? এলো কারণ গেস্ট হাউসটা তো বুক করা হয়েছিল আমার নামে। এবার বুঝেছি। তারপর কি হলো বরুণ জেঠু? ওই চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, পোস্টমাস্টার মশাই, একটা চিঠি আছে। চিঠিটা আমার কাছে নিয়ে এসো। আগে পোস্টমাস্টার মশাই, এই নিন। এ কি, এ তো আমার চিঠি দেখছি। চিঠিতে কি লেখা আছে পোস্টমাস্টার মশাই? খবর ভালো নয় যতীন, আমাদের মনে হয় আজই ফিরতে হবে এখান থেকে। কেন, কি হয়েছে পোস্টমাস্টার মশাই? তোমার বাড়ি তো সোনপুরে, তাই না যতীন? হ্যাঁ পোস্টমাস্টার মশাই। কেন, সোনপুরে কি হয়েছে? সোনপুরে কলেরা একেবারে মহামারীর আকার নিয়েছে। ইতিমধ্যেই অনেক মানুষজন মারা গেছেন, আর বহু মানুষ সোনপুর ছেড়ে চলেও গেছেন। কি বলছেন পোস্টমাস্টার মশাই? সোনপুরে অনেক মানুষ কলেরায় মারা গেছে? হ্যাঁ, তাই তো লিখেছে। না না না, আর এক মুহূর্তও নয়। আমি এক্ষুনি সোনপুরে যাব পোস্টমাস্টার মশাই। সোনপুরে আমার বউ আছে, ছেলে আছে, জানি না ওরা এখন কি করছে। আমি এক্ষুনি যাব পোস্টমাস্টার মশাই। ও যতীন, তুমি এক্ষুনি এত বিচলিত হয়েও না। কি বলছেন পোস্টমাস্টার মশাই? আমার ছোট্ট কার্তিকটাকে নিয়ে মালতী কি করছে, কেমন আছে, এসব ভেবে আমার মন যে আর মানছে না। পোস্টমাস্টার মশাই চলুন চলুন, এক্ষুনি চলুন, আমরা বেরিয়ে পড়ি, এক্ষুনি চলুন। দাঁড়াও, তার আগে একবার এই গেস্ট হাউসের ম্যানেজার বাবুকে ফোন করে জেনে নি পাহাড়পুর থেকে সোনপুরের কোনো ডাইরেক্ট ট্রেন আছে কিনা। হ্যাঁ পোস্টমাস্টার মশাই, পাহাড়পুর থেকে ডাইরেক্ট সোনপুরের একটা ট্রেন আছে। আছে? কটার সময় একটু বলতে পারবেন? আজ দুপুরেই আছে, 3টের সময়। আমরা যখন সোনপুরে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। গ্রামের মেঠো পথে তখন শুধু আমি আর যতীন। তোমরা দুজন ছাড়া রাস্তায় আর কোনো লোক ছিল না? সন্ধেবেলাতেই রাস্তাঘাট একদম ফাঁকা। সেটাই তো স্বাভাবিক পল্টু। সোনপুরের ঘরে ঘরে তখন যে মানুষ কলেরায় কষ্ট পাচ্ছে। সরু মাটির পথ দিয়ে হাঁটতে হাঁটতেই মানুষের কান্নার শব্দ আমাদের কানে আসছিল। আর যত আসছিল ততই যতীন আরো বিচলিত হয়ে পড়ছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। এমন ফাঁকা সোনপুরের রাস্তা আমি আর আগে কখনো দেখিনি পোস্টমাস্টার মশাই। এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এখনো একজন লোকও চোখে পড়লো না। আরে, ওটা আমাদের বাসুদেব দাদা না? ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা। আরে আরে বাসুদেব দাদা, আমাকে চিনতে পারছো না? ও বাসুদেব দাদা, আরে আমি যতীন গো, যতীন, আমাকে চিনতে পারছো না? যতীন মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো যতীন, তোমাদের বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ওই দেখো যতীন, গাছতলায় কে যেন তোমাকে দেখে হাসছে। আরে হ্যাঁ, ও তো আমাদের রাঙামাসি। ও রাঙামাসি, কেমন আছো গো? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো। এ কি, রাঙামাসিও আমাকে চিনতে পারলো না পোস্টমাস্টার মশাই? শোনো, এবার যার সাথেই তোমার দেখা হোক না কেন বেশি কথা বলতে যেও না।
ভুলে যেও না, তুমি কিন্তু এখানে এসেছো তোমার ছেলে আর বউ ঠিক আছে কিনা সেটা দেখতে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন পোস্টমাস্টার মশাই, একদম ঠিক বলেছেন। চলুন চলুন। তারপর যতীনবাবুর বাড়ি তো গেলে, গিয়ে কি দেখলে বরুণ জেঠু? যতীনের বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত। প্রথমে গিয়ে দেখলাম যতীনের ঘর বাড়ি সব একেবারে অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্নটুকুও নেই। তারপর এ কি গো যতীন, তোমার বাড়িতে কেউ নেই নাকি? রাত হতে চললো কিন্তু তোমার ঘরে তো কোনো আলোই জ্বলছে না। আমিও তো সেটাই ভাবছি পোস্টমাস্টার মশাই, শুধু কি ঘর, ওই দেখুন তুলসী মঞ্চটাও কেমন অন্ধকার হয়ে আছে। বলি মালতী, আরে ও মালতী, আরে কার্তিক, তোরা সব গেলি কোথায় রে? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার। মালতী, ইনি হলেন আমাদের পোস্টমাস্টার মশাই, বরুণ বাবু। খুব লেখাপড়া জানা ভালো মানুষ। তা ভালো লেখাপড়া জানা হয়ে কি হবে শুনি? কলেরা তো আর এসব দেখে কাউকে ছেড়ে দেবে না গো, ছেড়ে দেবে না। আহা, এসব আর কি কথা বলছো মালতী, বলো তো? তা ঘর বাড়ি এরকম অন্ধকার করে রেখেছো কেন শুনি? অত কথা বলো না তো, এসো ঘরে এসো, ঘরে গেলেই দেখতে পাবে সব একেবারে ঠিক হয়ে গেছে। ঘরে গেলেই সব ঠিক হয়ে যাবে মানে? ওসব মানে টানে ঘরে গেলেই বুঝতে পারবে, বুঝলে? ঘরে গেলেই বুঝতে পারবে। আমাকে আর বেশি কথা বলিও না, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আরে আসুন পোস্টমাস্টার মশাই, আসুন আমার সাথে। কি এবার হয়েছে তো? ঘরের সব আলো জ্বলেছে তো? কিন্তু আলো জ্বালালো কে? কার্তিক। তোমার ছেলে এখন আর এখানে কোথায়? কার্তিক নেই? না, নেই। কোথায় গেছে ও? বলবো বলবো, সব বলবো। আগে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপরে সব বলবো। না না, আমি বলতে চাইছি যে কার্তিকের কোনো বিপদ মানে? বলবো গো, বলবো, সব বলবো তোমাকে। আগে খেয়ে নাও দেখি। ও পোস্টমাস্টার মশাই, মালতী এরকম ভাবে কার্তিকের কথাটা এড়িয়ে গেল কেন বলতে পারেন? আমার কার্তিকের কিছু হয়নি তো? আরে না না, এত বিচলিত হয়েও না তো যতীন, তোমার কার্তিকের কিচ্ছু হয়নি। তাহলে আমার কার্তিক কোথায়? এসো, খেতে এসো। এরই মধ্যে রান্না হয়ে গেল? তা না হলে কি আমি তোমার সাথে রসিকতা করছি? এসো বলছি। তারপর খেতে বসে যা দেখলাম তা মনে পড়লে আজও আমার হাড় হিম হয়ে যায়। কি দেখলে বরুণ জেঠু? দেখলাম বাবা, কি করেছো মালতী? এ তো দেখছি সব পদই রেঁধে ফেলেছো, কিছুই তো বাদ দাওনি। কিন্তু উনুন তো জ্বলতে দেখলাম না, তাহলে এত রান্না করলে কি সে শুনি? অত শুনে তোমার কাজ নেই, খেতে দিয়েছি, খাবে। আচ্ছা, এবার একটা কথা আমাকে বলো তো, কার্তিক কোথায়? এত ভালো ভালো রান্না করলে অথচ কার্তিককে দেখছি না, ব্যাপারটা কি? উফ, ছেলে ছেলে করে একেবারে পাগল হয়ে গেল। শোনো, এই সোনপুরে কলেরার বাড়াবাড়ি দেখে কার্তিককে আমার দাদা এসে নিয়ে গেছে। ও এখন ওর মামার বাড়িতে ভালোই আছে। তাহলে তুমি তোমার দাদার সাথে গেলে না কেন মালতী? যেতে যদি পারতাম তাহলে কি আর যেতাম না? কিন্তু সবই আমার কপাল। যাক, রান্না কেমন হয়েছে বলো তো? খুব ভালো রান্না হয়েছে মালতী, খুব ভালো। শুধু যদি একটা গন্ধরাজ লেবু হতো তাহলে খাবারটা আরো জমে যেত। সে আর এমন কি ব্যাপার, এক্ষুনি নিয়ে আসছি। না না, ধুর, তোমাকে আর এই রাতের বেলা লেবু গাছ থেকে লেবু পাড়তে যেতে হবে না। আমাকে কোথাও যেতে হবে না গো, আমি এখানে বসেই তোমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে আসছি। এখানে বসে? হ্যাঁ, তাহলে এই দেখো। মালতী! কি বলছো বরুণ জেঠু? যা বলছি ঠিকই বলছি রে আকাশ। সেই রাতে কোন রকমে যতীনকে সঙ্গে নিয়ে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম। তারপরে জানতে পারলাম অনেকের মতন কলেরাতেও মালতীও মারা যায়।
কই রে, বরুণ জেঠু তো আজকেও লেট। বৃষ্টিতে কোথাও হয়তো আটকে গেছে। দেখ আবার বরুণ জেঠুর গল্পের ভূতগুলো ওনাকে আটকে রেখেছে কিনা। যদি সত্যি সত্যি ওই ভূতগুলো ধরে থাকে তাহলে তো আমাদেরও ধরতে পারে, কারণ আমরা তো ওদের চিনি। এ বাবা, এই ভূতে তুই ভয় পাস? তুইও তো পাস, লালটুও পায়। আমি তোর মতো ভয় পাই না, কারণ আমি ভীতু নই। আমি পাই না, মানে তুই ভীতু 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 ভীতু। কে কে ভীতু? দেখো না বরুণ জেঠু, আমি ছোট বলে ওরা আমায় সারাক্ষণ ভীতু ভীতু বলে ক্যাপাচ্ছে। ভীতুকে ভীতু বলবো না তো কি বলবো? মনে জোর আর বুকে সাহস থাকলে কেউই ভীতু নয়, বুঝলি? পল্টু তো ওই দুটোর নামই শোনেনি। এই, আবার? আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার লেট হলো কেন? ওরে বাবা, হাসপাতাল থেকে ফিরছি রে। হ্যাঁ, হাসপাতাল? তোমার শরীর ঠিক আছে তো বরুণ জেঠু? ওরে, আমি একদম মর্নিং টু নাইট, ফিট অ্যান্ড ফাইন। শোন, আসলে আমার বন্ধুর শরীরটা একটু খারাপ। কি হয়েছে তোমার বন্ধুর? হাত পা ফ্র্যাকচার। কিভাবে গো? সে এক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, বলো না, হাতে তো এখন অঢেল সময়। আমার বন্ধু বিভিন্ন পুরনো বাড়ি যেখানে বর্তমানে কেউ থাকে না সেইগুলোকে কিনে রিমডারেট করে সেই বাড়িগুলো বিক্রি করে। এরকমই আজ সন্ধেবেলা ও ওর এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল। তোমাকে নিয়ে? না রে বাবা, অন্যজন। সে বিদেশে থাকে, এই সম্প্রতি দেশে ফিরেছে। নাম হলো বিমল মজুমদার। ওর সাথে আমার আলাপ স্পটে। স্পটে মানে? স্পটে মানে বলছি রে বাবা, বলছি। ও বড্ড তাড়া দিস তোরা। এই, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চল না, দেখতে পাবি। বিশাল বড় বাড়ি, বুঝলি, বেশ পুরনো। পরশু দিনই খোঁজ পেয়েছি। গুজব আছে বলে বেশ কম দামেই পেয়ে যাবো মনে হচ্ছে। চল। গুজব মানে? আরে তুই চল না। ও দাদা, ওই 8x12 বিদ্যাপতি লেন এদিকেই তো? ও রে বাবা রে, আমি জানি না, আমি বলতে পারবো না বাবু, আমি জানি না, আপনি যান। কাউকে খুঁজছেন নাকি? ওই 8x12 বিদ্যাপতি লেন কোন দিকটায় বলতে পারবেন? প্ল্যান করতেছেন নাকি? হ্যাঁ, যত সব। এই, কি হলো বলতো? সবাই ঠিকানাটা শুনে এরকম করছে কেন? কি জানি, তুই চল, আমরা ঠিক বের করে নেবো। চল তো। আমার না কেমন ডাউট হচ্ছে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত। তুই চুপ কর তো, তুই এদের কথায় কান দিস না। আয় 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 আমার সঙ্গে। তুইও না সত্যি। আট বাই 12 বিদ্যাপতি লেন খুঁজছো? হ্যাঁ, তুমি চেনো? চিনি বই কি, আলবাত চিনি। আমাদেরকে নিয়ে যেতে পারবে ওখানে? কেন পারবো না? বাড়িটা দেখতে কি ভয়ানক! বাপরে, না, আমি যাব না। ভিতু, চুপচাপ যাবি আমার সাথে। না রে ভাই, আমি যাচ্ছি না। তুই বাড়িটা দেখ, কত পুরনো হবে কে জানে। দেখলেই ভুতুড়ে বলে মনে হচ্ছে। ধুর, তুই আজকের দিনেও ভূতে বিশ্বাস করিস? যত সব অন্ধ কুসংস্কার। সে আমায় তুই ভীতুই বল, কুসংস্কারী বল, ব্যাকডেটেড বল, যা খুশি বল, আমি যাচ্ছি না ভাই। দেন তুই থাক, আমি যাই। আর একটা কথা, না বেরোনো পর্যন্ত কোথাও যাবি না, ঠিক আছে? ওকে, বাট তুই সত্যি যাবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো আর তোর মতন ভীতু নই। ইস, কি অবস্থা! চারিদিকে শুধু ধুলো আর জাল। আরে বাস, এত বড় বাড়ি, এত বিশাল! কমে পাচ্ছি, আমার কপাল তো খুলে গেল। হ্যাঁ, ও ঢুকে দেওয়ালে একটা ছবি দেখতে পায়, দুটি মেয়ের ছবি। দেখে মনে হয় যেন মেয়ে দুটো ওর দিকেই তাকিয়ে। ওর দৃষ্টি আকর্ষিত হলো। ওর মনে হতে থাকলো যেন ছবিটা ওকে কাছে টানছে, ওকে ডাকছে। ও ক্রমশ এগোতে থাকে কাছে, মানে
ছবিটার দিকে আরো কাছে হঠাৎ ওর পেছন থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শোনে। পেছনে ঘুরে দেখে কেউ নেই। ওর মনে তখন ভয় বাড়ে। ও আবার পেছন ঘুরে ছবিটার দিকে দেখে, কিন্তু তখন আর ছবিটাতে দুটো মেয়ে নেই, একটাই মেয়ে আছে। ওরে বাবা রে, এ বাড়িতে কি সত্যি ভূত আছে মনে হচ্ছে। থাক বাবা থাক, আমার বড় বাড়ি, আমি প্রাণটা নিয়ে আগে পালাই। কি দরজাটা কি করে বন্ধ হলো? আমি এবার যাবো কি করে? কি এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে? ওরে বিমলের কথা শুনলেই ভালো হতো মনে হচ্ছে, এবার মনে হচ্ছে না আসলেই ভালো হতো। এবার কি করব? সারা বাড়ি অন্ধকার, কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না। দূর, ভালো লাগছে না। কি করব এবার? হঠাৎ করে ওই ঘরে পিয়ানো বেজে ওঠে। কে ওখানে? কে পিয়ানো বাজাচ্ছেন? উত্তরটাও পিয়ানোর সুরেই আসে। কে আপনি? কি চান আপনি? আবার পিয়ানো বেজে ওঠে। আপনি কিছু বলছেন না কেন? আমি বাইরে যেতে চাই, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আবার পিয়ানোতে সুর ওঠে। কোথায় আছেন আপনি? আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আবার নতুন সুর। ওই তো ওই দিক থেকেই আওয়াজটা আসছে। এ কি পিয়ানোতে কেউ বসে নেই তো? তাহলে পিয়ানোটা বাজছে কি করে? হঠাৎ একটা পিলার পিয়ানোর উপর পড়ে। পিয়ানো একদম ভেঙে চুরমার, আর বন্ধুটিও ছিটকে দূরে পড়ে যায়। কোনোভাবে সে রক্ষা পায়। আবার সেই দৌড়ানোর শব্দ শুনে কেউ যেন দৌড়ে তার পেছন থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। কে ওইখানে? আমি এবার বেরোই কি করে? হ্যাঁ ওই তো সিঁড়ি, ওখান থেকে বাইরের আলো আসছে। নিশ্চয়ই বেরোনোর রাস্তা আছে। অনেক কষ্ট করে হলেও ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। ওই তো ওই ঘর থেকে আলো বেরোচ্ছে। বোধহয় বাইরের থেকে আলোটা আসছে। তার মানে বেরোতে পারা গেলেও যেতে পারে। ওই তো বারান্দা, ওখান থেকে পাইপ বেয়ে নামা যেতে পারে। যাই। কি হলো? কে ওখানে? আমি। তুমি তো ছবিতে। হ্যাঁ, আমি সেই মেয়ে যে ছবি থেকে মিসিং। আপনি এই বাড়িটা কিনতে পারবেন না। কেন? কারণ এটা আমাদের বাড়ি, আমরা কাউকে বিক্রি করব না। আমাদের দুই বোনের থাকার কোনো জায়গা নেই। ভূত বলে কি আর থাকার জায়গার প্রয়োজন পড়ে না? মানে আপনি হ্যাঁ, 16 বছর 4 মাস 18 দিন আগে রাত 4টের সময় একদল ডাকাত এসে এই বাড়িতে লুট করে, এবং আমরা আটকাতে গেলে আমাদেরকে মেরে এই ঘরে ফেলে রেখে দেয়। ওই যে আমরা দুই বোন বসে। পিয়ানোটা তো ভেঙে গিয়েছিল তো। ওটা দিদি খুব ভালো পিয়ানো বাজায়। চলে যান এখান থেকে, চলে যান আপনি চলে যান এখান থেকে চলে যান আপনি, এক্ষুনি এখান থেকে চলে যান। আমি ওখান থেকে যাচ্ছিলাম, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি পড়ে আছে, খুব বাজে অবস্থা। হাত পা ভেঙে গেছে নাকি? সে আর বলতে, ওর মুখে আমরা দুজন মানে বিমল আর আমি এই ঘটনাগুলো শুনি। তারপর অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যাই। এখন ভর্তি আছে, বিমল আছে। আমি যাব আবার রাতে, ওখানেই থাকবো। এর জন্যই বলি, বড়রা যা বলে সেটা শোনা উচিত। কোনো কারণ থাকে বলেই বলে, বুঝলে? বুঝলাম। বুঝেছি বরুণ জেঠু।
দেখেছো বরুণ জেঠু, হঠাৎ কেমন ঝড় শুরু হয়ে গেল। এখন আর কথা বলবার সময় নেই আকাশ, তাড়াতাড়ি ক্লাবে চল। কি ব্যাপার বলতো আকাশ, এখনো তো লালটু আর পল্টু এলোই না। ওরা আবার ঝড় বৃষ্টিতে বাইরে কোথাও আটকে পড়লো না তো? আমারও তাই মনে হচ্ছে গো জেঠু। বরুণ জেঠু, ওই তো লালটু আর পল্টু দৌড়ে দৌড়ে ক্লাবে আসছে। তাই? ওই দেখ পল্টু, বরুণ জেঠু আর আকাশ আমাদের জন্যই মনে হয় জানলার সামনে দাঁড়িয়ে আছে। লালটু, পল্টু, আয় আয়, তাড়াতাড়ি আয়। আসছি রে আকাশ, আসছি। কি রে লালটু পল্টু, তোদের আজ আসতে এত দেরি হলো? আর বলো না বরুণ জেঠু, আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে আমাদের দুজনের সাথে। কি ঘটেছে? আরে আর বলিস না আকাশ, আজ লাইব্রেরি গিয়েছিলাম ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর লেখার জন্য। তারপর কিরে পল্টু, ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলি? আমাকে বলছিস? আগে বল তুই কি খুঁজে পেয়েছিস? না রে, ঠিক পাচ্ছি না। মনে হচ্ছে আরো কয়েকটা বই একটু নেড়ে চেড়ে দেখতে হবে। তুই দেখ তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে রে। তোকে হাই তুলতে দেখে তো আমারও ঘুম পেয়ে গেল রে। কিন্তু ঘুম পেলে তো হবে না, আমাদের আজ যে করেই হোক ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতেই হবে। তারপর আর কি, কখন যে পড়তে পড়তে দুজনে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি লাইব্রেরির দরজা বন্ধ, আর তারপর দরজা খোলো, আমরা লাইব্রেরিতে আটকে আছি, কেউ আছো? দরজা খোলো। হেড স্যার, আমরা লাইব্রেরিতে। না রে পল্টু, স্যারেরা মনে হয় সবাই বাড়ি চলে গেছেন। রামুদা, ও রামুদা, লাইব্রেরির দরজাটা খোলো। রামুদা। এ কি, তোমরা এখনো দুজন বাড়ি যাওনি? পড়তে পড়তে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়েছিলাম গো রামুদা। ঠিক আছে, এবার বাড়ি যাও। দেখো, বাড়ি গিয়ে বাড়ি সবাই তোমাদের জন্য চিন্তা করছে। আচ্ছা, পড়তে পড়তে কেউ এভাবে ঘুমিয়ে পড়ে বলো? যাও যাও, বাড়ি যাও। তোরা দুজন শুধু ঘুমিয়েই পড়েছিলিস, আর কিছু হয়নি তো? আর কিছু মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? না, আসলে তোদের এই লাইব্রেরিতে আটকে পড়ার কথাটা শুনে আমার একটা ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে লালটু পল্টু। কি ঘটনা বরুণ জেঠু, বলো না আমাদের। হ্যাঁ, বলো না বরুণ জেঠু, বলো না। তাহলে শোন, এই পোস্টমাস্টারের চাকরি পাওয়ার আগে আমি নসিবপুর বলে একটা স্কুলে পড়াতাম। বাবা, তুমি পোস্টমাস্টার হওয়ার আগে স্কুল মাস্টার ছিলে? আমি কিন্তু তোদের কোনো মজার কথা বলছি না আকাশ। আকাশ, তুই চুপ কর না, বরুণ জেঠুকে গল্পটা বলতে দে। তুমি বলো বরুণ জেঠু, আমরা মন দিয়ে তোমার গল্প শুনবো। মনে রাখিস, এটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। ঠিক আছে, তুমি বলো না। আমি নসিবপুর স্কুলে পড়ানো শুরু করার সময় থেকেই বেশ কিছু অদ্ভুত ঘটনার কথা শুনতাম। অদ্ভুত ঘটনা? যেমন? মাঝে মধ্যে ওই শিক্ষকেরাই বলতেন। জানেন বরুণ বাবু, আজ ক্লাস নেওয়ার সময় কি হয়েছে? কি হয়েছে? আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা করারই বিষয় মশাই, চিন্তা করারই বিষয়। বোর্ডে ছেলেদের অঙ্ক বোঝাচ্ছি, আর হঠাৎ দেখি আমার বোর্ডে লেখা অঙ্কগুলো কে যেন মুছে দিচ্ছে। শুধু কি তাই মশাই, অঙ্ক করানোর সময় বারবার মনে হচ্ছিল কে যেন আমার হাতটা চেপে ধরছে। ভাবুন একবার, আমি তো তারপরে আর ভয়ে ক্লাসই নিতে পারলাম না মশাই। এ আপনার কোনো মনের ভুল নয় তো? মনের ভুল বলছেন তো? তাহলে এই দেখুন, এই দেখুন। এ কি, এ তো আপনার হাতে আঙুলের ছাপ বসে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ মশাই, হ্যাঁ, আঙ্গুলের ছাপ। না না, এই আঙ্গুলের ছাপটা দেখলেই আমার শরীরটা কেমন যেন করছে জানেন। আমি আর কথা বলতে পারছি না, আমার গলা কেমন ধরে আসছে। বরুণ বাবু, বরুণ বাবু, বরুণ বাবু। কি বলছো বরুণ জেঠু? এই যে অবিশ্বাস্য। এখানেই শেষ নয়, আরো আছে। যেমন? তোরা বললে বিশ্বাস করবি না, আমি নিজের চোখে দেখেছি রাতের বেলা নসিবপুরের স্কুলের ফাঁকা ক্লাসরুমে মাঝে মাঝেই আগুন জ্বলে উঠতে। ক্লাসরুমে আগুন? কিন্তু কে লাগালো আগুন বরুণ জেঠু? জানি না, বলতে পারবো না। অনেক তদন্ত করেও সেই আগুন কেন লাগতো তার কারণ কেউ জানতে পারেনি, কেউ না। তা এইভাবে আস্তে আস্তে নসিবপুর স্কুলের পরিবেশ কেমন যেন গা ছমছমে ভৌতিক হয়ে উঠতে থাকলো। স্কুলে ছাত্র সংখ্যা দিন দিন কমতে থাকলো। আর তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো
যা এর আগে কোনো স্কুলে ঘটেছে বলে আমার জানা নেই। এমন কি ঘটনা ঘটেছিল নসিবপুর স্কুলে যে তুমি এমন কথা বলছো? তাহলে চুপ করে মন দিয়ে শোন। স্কুলের অ্যানুয়াল পরীক্ষার ঠিক কয়েকদিন আগেকার ঘটনা। ছাত্ররা সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছিল, যেমন ওই আজ করছিল লালটু আর পল্টু। অন্য ছাত্ররা পড়া শেষ করে চলে গেলেও ক্লাস 9-এর স্টুডেন্ট বিক্রম আর সুজয় তখনও পড়ছিল ওই লাইব্রেরিতে বসে। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তারপর হঠাৎ বিক্রম, এই এই লাইব্রেরির আলোগুলো কাঁপছে কেন রে? জানি না, আমার এখন পড়তে দে তো, জ্বালাতন করিস না। এই আমার কিন্তু ভীষণ ভয় করছে রে। এই জানিসই তো আমাদের স্কুলে মাঝে মাঝে কি সব অদ্ভুত কাণ্ড ঘটে। ওরে ওরে, এটাও তেমন কিছু নয় তো রে। এই বিক্রম, এই বল আমাকে কি হয়েছে বল। ওরে বাবা, না না, আমি ওসব ভূত প্রেতে বিশ্বাস করি না। আর তোর যদি এতই ভয় করে তাহলে বাড়ি চলে যা। একা? আমি একা একা বাড়ি যাব? এই তুই যাবি না আমার সাথে? এই চল না, চল না। বললাম তো এই পড়া শেষ না করে আমি যেতে পারবো না। সত্যি তুই যাবি না? আরে বললাম তো না, যেতে হয় তুই একা যা। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এই বিক্রম, ওই দেখ দরজাটা কেমন দুম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হ্যাঁ বিক্রম। আরে বাবা, এতে এত ভয় পাওয়ার কি আছে? হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে। এই জানলা দিয়ে দেখ, বাইরে কোনো হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না। না দেখছি। দেখলি বিক্রম, দেখলি? এমনি হচ্ছে না। ভূত আছে রে ঘরে, এই ঘরে ভূত আছে। এই চল তাড়াতাড়ি দরজা খুলে পালাই। এই চল রে বিক্রম। আরে না, দরজা তো কিছুতেই খুলতে পারছি না রে সুজয়। আয় তো আমরা দুজনে মিলে একবার চেষ্টা করে দেখি। হেড স্যার, আমরা লাইব্রেরিতে আটকে আছি হেড স্যার। এই দরজা খুলুন, হেডমাস্টার মশাই। না রে বিক্রম, কেউ আমাদের চিৎকার শুনতে পাচ্ছে না রে, কেউ না। এবার আমাদের কি হবে রে সুজয়? এই বিক্রম, ওই দেখ একটা কাটা হাত আমাদের দিকে এগিয়ে আসছে। না না না, এসো না এদিকে এসো না, প্লিজ এসো না। এদিকে সুজয় আর বিক্রমের বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছে। অত রাতেও ওরা দুজন বাড়ি না ফেরায় পুলিশে খবর দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তারপর পুলিশ তদন্তে নেমে সবার আগে ওই নসিবপুর স্কুলে আসে, কারণ বিক্রম আর সুজয় দুজনের বাবাই পুলিশকে বলেছিল। ইন্সপেক্টর বাবু, আমি বিক্রমের বাবা আর উনি সুজয়ের। অন্যদিনের মতো আমাদের দুজনের ছেলে আজও একই সঙ্গে স্কুলে গিয়েছিল, কিন্তু এখনো সুজয় আর বিক্রম বাড়ি ফেরেনি। আমরা স্কুলে ফোন করেছিলাম, কিন্তু কেউই আমাদের ফোন ধরেনি। তারপর স্কুলে গিয়েও দেখি বাইরে থেকে স্কুলের গেট বন্ধ, কেউই নেই। তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম ইন্সপেক্টর বাবু। আপনি দয়া করে আমাদের সুজয় আর বিক্রমকে খুঁজে দিন। ওদের দুজনের সব বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আর ওদের এক বন্ধুর মুখেই তো শুনলাম স্কুল ছুটির পর বিক্রম আর সুজয় লাইব্রেরিতে গিয়েছিল পড়ার জন্য। ও আই সি। তাহলে তো সবার আগে আমাদের একবার স্কুলের লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। তারপর কি হলো বলুন জেঠু? পুলিশ গিয়ে ওই লাইব্রেরির দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বিক্রম আর সুজয়কে উদ্ধার করে। এরপরে বিক্রম আর সুজয় পুলিশকে ওদের সেদিনকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। আর তারপর তোমরাও সব জানতে পারো, তাই তো? ঠিক তাই। কিন্তু অনেক তদন্তের পরেও লাইব্রেরিতে ওই কাটা হাতের রহস্য কেউ সমাধান করতে পারেনি। সেই রহস্য আজও রহস্যই থেকে গেছে। আর ওই ঘটনার পর নসিবপুর স্কুলে আর কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের পড়তে পাঠায় না, তাই স্কুলটাও বন্ধ হয়ে যায়। আর আমাকেও ওই স্কুল মাস্টারের চাকরি ছেড়ে এই পোস্ট মাস্টারের চাকরি শুরু করতে হয়।